হ্যালো বন্ধুরা, চলে আসলাম শহীদুল্লাহ কাইসের রচিত সংসপ্তক উপন্যাসের অষ্টম পর্ব নিয়ে। শালা কর্নওয়ালিশ, নাফরমান ইংরেজের বাচ্চা, বেটা মালাউন বলে কিনা চাষ করুন। উত্তরের ক্ষেতে পা রেখে দাঁত দাঁতে চেপে অনেকটা স্বগতিকটিতে বলে ফেরুমিয়া। কর্নওয়ালিশের নামটা মনিবের কাছেই 2-4 বার শুনেছে রমজান, অন্য কোথাও কখনো শোনেনি। তবে নামটা যে কোনো ইংরেজের সেটা মনিবের কথা থেকেই আন্দাজ করে নিয়েছে ও। কিন্তু সেই কর্নওয়ালিশের সাথে মনিবের যে ঠিক কোথায় এবং কী ধরনের সংঘর্ষ সেটা আজও অজ্ঞেয় রমজানের কাছে। মালাউন বলতে কাকে বোঝায় ফেরুমিয়া সেটা রমজান জানে, তাই মনিবের শেষের কথাটাই আমল করে রমজান। গলাটাকে বেচুচিয়ে বলে, হারামখড়ি করে 3 পুরুষ ধরে খালি টাকাই জমিয়েছে। টাকার গরমে কি আর মানুষকে মানুষ কয়? কিরকম চশমখোর! আরে নিলাম ধরলি 3000, এখন কোন সরবে মাথা খেয়ে 10,000 চেয়ে বসলি? মনিবের চিন্তাগুলোরই প্রতিধ্বনি করে রমজান। পুরুষ পরম্পরায় মেয়াদের সাথে দীর্ঘদিনের সম্পর্কের ভেতর দিয়ে এই বিদ্যাটি বুঝি পুরোপুরি রপ্ত রমজানের। এই বাংলাদেশটা, তামাম হিন্দুস্তানটা কাদের ছিল জানো? স্বরটা হঠাৎ তীক্ষ্ণ করে আর মুখটা রমজানের দিকে ঘুরিয়ে জিজ্ঞেস করে ফেরুমিয়া। প্রশ্নটা শুধু আকস্মিক নয়, কিছুটা দুর্বোধ্যও। তাছাড়া এই ধরনের ব্যাপার একটু খেলে না রমজানের মাথায়। তবু ভরকে না গিয়ে স্বাভাবিক বুদ্ধিটা খাটিয়ে বলল, তা আর জানি না। সেই যে আকবর বাদশাহ তামাম হিন্দুস্তানের বাদশাহ ছিলেন, আর ওই যে নবাব আলীবর্দী, তিনি ছিলেন সুবে বাংলার হর্তাকর্তা মালিক। তাদেরই বংশধর আমরা, এদেশ তো আমাদের। নিজের প্রশ্নের নিজেই জবাব দিয়ে চলে ফেরুমিয়া। কিন্তু ওই সুরখোর ইংরেজ কেড়ে নিল আমাদের বাদশাহী তখ। বাদশার জাত, আমরা এখন ভিখারির জাত। পোয়াবারও ওই মালাউনদের জমি জিরাত সবই লুটে পুটে খাচ্ছে ওই বেটারা। তা ঠিকই বলেছেন স্যার, শায়দে রমজান। স্যার শব্দটা বার্মা মুল্লুক থেকে শিখে এসেছে ও, আর লক্ষ্য করেছে ওই সম্ভাষণটি শুনলে কেমন খুশি হয় মনিব ফেরুমিয়া, তাই সুযোগ পেলেই ওটা ব্যবহার করে রমজান। কিন্তু বাদশার জাত বাদশারই জাত, টাকা হলেই কি আর খানদান পাওয়া যায়? কি বলো রমজান? ছোট্ট একটা জি বলে চুপ মেরে থাকে রমজান। এসব ভাবালুতার আগামাথা খুঁজে পায় না ও। মনিবের 2 কদম পিছে পিছে চলছে ও, আর ভাবছে ওই 7 নম্বর তালুকটারই কথা। তালুকটা বেচেই দিতে চায় রামদয়াল, ওতে নাকি লোকসান যাচ্ছে। তাই রমজানের বরাবর ফেরুমিয়ার প্রস্তাবটা আসতেই লুফে নিয়েছিল রামদয়াল। দামটা ইচ্ছে করেই একটু বেশি হেঁকেছিল, কারণ জাত মহাজন রামদয়াল জানে মেয়ার যখন রোগ চেপেছে তখন তালুক সে কিনবেই। 10,000 হেঁকেছে, অন্তত 8,000 বের করবে। সেই সাথে রমজানকেও টিপে দিয়েছে রামদয়াল। যদি 8,000 খসাতে পারে তবে 500 রমজানের। পান চিনি খাবে রমজান। যদি এর বেশি হয় তবে বেশিটুকুর বকরাও আদাআদি। 2 কদম আড়াআড়ি ফেলে মনিবের পাশাপাশি এসে দাঁড়ায় রমজান, কিন্তু মুখের দিকে তাকিয়ে ভরকে যায়, ঠোঁটের কাছে ঠেলে কথাটা উল্টো দিকে ফিরে যায়। কি ভাবছে ফেরুমিয়া অমন রক্ত টকটক মুখে? তালুকটা আসলে বেচবার ইচ্ছে নেই রামদয়ালের, তাই অমন অসম্ভব দাম হেঁকেছে। মাঝখানে ফেরুমিয়াকে নিজের কাচারিতে বসিয়ে শুধু একটা মজা দেখে নিল। এ সম্পর্কে একটুও সন্দেহ নেই ফেরুমিয়ার মনে। বুকে সেই আগুনটা আবার দাও করে জ্বলে উঠছে। অপমানে ক্ষোভে রাগে ফেটে যেতে চায় গোশতের শরীরটা। সেজন্যই বুঝি স্কুলের স্বল্প শেখা ইতিহাসের জ্ঞান থেকে বারবার ভেসে ওঠে 2টো নাম, আকবর বাদশাহ আর নবাব আলীবর্দী। এই নাম দুটোর সাথেই জড়িত যত গৌরব, তারপর সিরাজউদ্দৌলা, বাংলা তথা ভারতের স্বাধীনতা হরণ। এই কলঙ্কের সাথে ওতপ্রোতভাবে জড়িত মিয়া আভিজাত্যের বিলুপ্ত অধ্যায়। তার উপর শালা কর্নওয়ালিশ, শেষের সুরটা তো ওই সুরখোরটাই মেরে গেছে। তাই তো আজ বান্যা রামদয়ালের কাচারিতে চেঁচে আসতে হয় ফেরুমিয়াকে। ফিরে যেতে হয় ব্যর্থ মনোরথে। জ্বালা জ্বালা, এ এক অসম্ভব জ্বালা। ভেতরের শিরাগুলো কেমন চাটিয়ে ওঠে, আর ফেরুমিয়ার মনে হয় শরীরের সমস্ত চামড়া যেন ঝলসে গেল। এমনই হয় মেয়াদের অতীত, বর্তমান আর ভবিষ্যৎটা যখন চিন্তা করে ফেরুমিয়া, তখন এমনই এক জ্বালায় দাউ দাউ করে বুকটা। কোত্থেকে কোন হারানো দিগন্তের বহিঃশিখারা এসে ছেকে ধরে ওকে। সেই শিখার মাথায় চড়ে লুণ্ঠিত মর্যাদা, লুপ্ত অতীত, অতৃপ্ত আকাঙ্ক্ষা আর এখনো অপূর্ণ সেই সংকল্পটি ধেই ধেই করে কি এক আগুনের নাচন জুড়ে দেয় ফেরুমিয়াকে ঘিরে। কখন যে এমন অবস্থা হবে আগে ভাগে একটুও টের পায় না ফেরুমিয়া। হয়তো বা রাত্রে ঘুমোতে গেছে, অথবা দিবানিদ্রার উদ্দেশ্যে হাত পা গুলো একটু ছড়িয়ে দিয়েছে। অমনি উৎপাতা জন্তুর মতো চিন্তাগুলো একটার পর একটা লাফিয়ে পড়ে গিয়ে ঘিরে ধরে ফেরুমিয়াকে। অন্য সময় কোন কানি গুপচিতে যেন লুকিয়ে থাকে সব চিন্তা। মাঝে মাঝে শুধু থাবাটা বাড়িয়ে দেয় একটুখানি, আর কাজ করতে করতে অন্যমনস্ক হয়ে যায় ফেরুমিয়া। কিন্তু অবসর সময়টাতে ওদের দৌরাত্মের আর সীমা থাকে না। নিদারুণ তীক্ষ্ণতা, অসহ্য বিষ ওই জন্তুর মতো থাবা মেলা চিন্তাগুলো। দাদুর নাকি একটা হাতি ছিল, ঘোড়া ছিল 4টে। হাতিটা মরে যায়, দাদুর জীবিতকালে হাতি আর কেনা হয়নি। কতদিন ভেবেছে ফেরুমিয়া, হাতি হলো আভিজাত্যের বিশিষ্ট অঙ্গ, হাতি একটা কিনতেই হবে। কোনোদিন কি কিনতে পারবে ফেরুমিয়া?
আল্লাহ কি সে তৌফিক দিবেন তাকে? সেই দাদুর আমলের 16 বেহারার পালকিটা খুঁটো আর দরজা ভেঙে কবে পড়ে আছে দেউরি ঘরে। না আছে সেই বেহারা, না চড়বার লোক। ফেরু মিয়ার আছে সেই আব্বাজান বড় মিয়ার আমলের একটি মাত্র ঘোড়া। বুড়ো হাড় জিরজিরে ঘোড়াটা চড়বে কি? ওটাকে দেখলেই যে মায়া হয়। পাছে লোকে দেখে হাসাহাসি করে, তাই চাকরটাকে করা নির্দেশ দিয়ে রেখেছে ফেরু মিয়া, দিনের বেলায় আস্তাবল থেকে কখনো বের করবি না ঘোড়াটাকে। নেহাত মরহুম আব্বাজানের ঘোড়া, নইলে কবে এক কুলি খরচ করে ওটাকে চোখের সম্মুখ থেকে সরিয়ে দিত ফেরু মিয়া। কবে কবে একটা তেজি বলিষ্ঠ স্বাস্থ্য সুন্দর চকচকে ঘোড়া কিনতে পারবে ফেরু মিয়া? কতদিনের সাতটা এই গা সে গা 2-4 থুরথুরে বুড়ো, তাদের মুখে শুনেছে ফেরু মিয়া একটা পুণ্যা হতো বটে মিয়া বাড়ি। সে পুণ্যা রীতিমতো ভোজ্জিয়াফত লেগে থাকতো 2 দিন। পিঁপড়ের শাড়ির মতো দূর দূরান্ত থেকে প্রজারা আসতো, কত নজরানা, কত উপটৌকন, রূপার টাকা, কাগজের টাকা আলাদা আলাদা জমে জমে স্তূপ হয়ে রীতিমতো পাহাড়ের মতো উঁচিয়ে উঠত। শুধু কি টাকা, চাল ডাল ফল, গরু ভেড়া ছাগল, মনে হতো 4-5টা হাট উঠে এসেছে মিয়া বাড়ির কাচারি মাঝে। যারা সম্ভ্রান্ত প্রজা ওরা আসতো ঘোড়া অথবা পালকিতে চড়ে। নজরানা দিত গিনিসোনা অথবা সেই বাদশাহী আমরের আশরফি। সে একদিন ছিল বটে, আর আজও বছর বছর পুণ্যা হয়, কিন্তু সে শুধু নিয়ম রক্ষার খাতিরে। জমক নেই, লয় লস্কর নেই, প্রজা নেই, পুণ্যা কেমন করে জমবে? অথচ ওই রামদয়ালের কাচারিটা পুণ্যার সময় কেমন গমগম করে, কত ধুমধাম, কত হই হই। এসব ভাবতে ভাবতে ফেরু মিয়া দেখে মনের পর্দায় মিয়া আভিজাত্যের যে নিখুঁত ছবিটি এঁকে রেখেছে, সেই ছবিটি কখন জীবন্ত অবয়ব নিয়েছে। একটা ছবি নয়, অসংখ্য ছবি তারা জীবন্ত হয়ে ওর চোখের সম্মুখে চলে বেড়াচ্ছে। নহবতখানায় সানাইওয়ালা, বাঁশিওয়ালা, ঘুঙ্গুরওয়ালা কি এক ললিত রাগিনীর মূর্ছনায় ধিমি ধিমি সুরের জাল বিস্তার করে চলেছে ওরা। হাতিশালায় হাতি, ঘোড়াশালায় ঘোড়া, মেজবানখানায় মেহমানের ভিড়, লোক লস্করে গম গম করছে মিয়াবাড়ি। কত কণ্ঠ, কত হাসি 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 মুখ প্রজাদের। মিয়ার অনুগ্রহ পেয়ে হাত তুলে দোয়া করছে, আল্লাহর দরবারে দীর্ঘায়ু কামনা করছে ফেরু মিয়া। আহা, সেদিন কখনো আসবে না। এই তো ছবি মিয়া বাড়ির। এই ছবিটা সেই কবে থেকে মনে মনে নাড়াচাড়া করছে ফেরু মিয়া। কত রং লেগেছে, কত বিচিত্র বর্ণে মুড়ে নিয়েছে নিত্যকার আকাশে এই ছবিকে। এমনই ভাবতে ভাবতে আনন্দ উত্তেজনায় স্নায়ুগুলো তার চিনচিন করে বেজেছে। কান পেতে শুনেছে ফেরু মিয়া দমনির উষ্ণ রাজ্যে সে এক স্পন্দন, সে এক রুদ্রনাচন। চোখ তার জ্বলে উঠেছে, শরীরটা উঠেছে তেতে, অস্থির হয়েছে ফেরু মিয়া। ঘুমের আয়োজন হয়েছে লণ্ডভণ্ড। আর হঠাৎ তার মনে হয়েছে কোত্থেকে ছুটে আসছে সেই সব মহিশিখা যা ওকে জ্বলসে পুড়িয়ে একাকার করে দিয়ে যায়। স্বপ্ন, অতীত, বর্তমান, অপূর্ণ স্বাদ আর সংকল্পের শিখারা। ধেই ধেই নাচন, দাউ দাউ অগ্নিতাণ্ডব, আপন জগতের বন্দি ফেরু মিয়া। সাঁকোটায় উঠতে গিয়ে ফেরু মিয়া কি হোঁচট খেলো। 2 হাতের বের দিয়ে তাড়াতাড়ি ধরে নেয় রমজান। সাঁকোটা পেরিয়ে জলদি জলদি পা ফেলে ওরা। বেলাটা হেরে পড়েছে, সাঁকোটার মেরামত দরকার। অনেকক্ষণ পর মুখ খুলল ফেরু মিয়া। একটা কথা যা এতক্ষণ বলার জন্য সাহসটা সংগ্রহ করতে পারছে না রমজান, সেই বড়া ভয়টা চেয়ে বসলো মনিবের কাছে। বলছিলাম কি, মান বেশি না টাকা বেশি? মর্মে গিয়ে বিধল কথাটা। এতক্ষণ ধরে এ কথাটাই তো ভাবছে ফেরু মিয়া, মান বড় না টাকা বড়। মনে মনে একটু হিসেব করে দেখে ফেরু মিয়া, স্ত্রী হালিমার বিছেহারটা আরেক জোড়া বাজুবন্ধ, এতে 1000 খানিক টাকা হয়ে যাবে, কিন্তু বাকি 1000। আমার তো মনে হয় বেটা 8000 তক নামবে। বুঝি মনিবের চিন্তাটা অনুসরণ করেই বলে রমজান। চকচকিয়ে ওঠে ফেরু মিয়ার চোখ মুখ। তবে তুমি যাও, কালকের মধ্যেই পাকা দলিল করে ফেলো, আমি রাজি। ভবিষ্যতের রঙিন কল্পনাটি কি এক অপরূপের মূর্তি ধরে আর একবার নেচে যায় ফেরু মিয়ার চোখের উপর দিয়ে। সারাদিনে এই প্রথম একটু হাসলো ফেরু মিয়া। কিন্তু রমজানের ঝুলিতে আরো অনেক বুদ্ধি, অনেক দূর পর্যন্ত বিস্তৃত সে বুদ্ধির চাল। বলল রমজান, লেকু, বসির, ট্যান্ডল, সিকান্দার মাস্টার, তাজু ব্যাপারী, হামিদ শেখ, কারিবাড়ি, খতিব বাড়ি, আরো অনেক। কেউ 4 বছর, কেউ তার চেয়েও বেশি খাজনা বাকি ফেলেছে। ওদের ক্রোক দিন উঠে যাক, গাছগাছটা ভিটি ভুটি সমান করে ফেরিয়ে অন্তত 10 কারি জমিতে হবেই। ধান তোলা যাবে 2 খন্দ, রবি ফসলও নেহাত কম হবে না। কি বলতে চাও তুমি? রমজান বুঝি সেই চাষের কথাটাই তুলছে আবার। তীক্ষ্ণ আর কর্কশ হলো ফেরু মিয়া। একটুও না দমে বলে চলে রমজান, কানি প্রতি যদি 2 খন্দে 50 মন ধানও ধরি, তাহলে বছরে হলো গিয়ে 500 মন। মন করা 2 টাকা করে ছেড়ে দিন ধানগুলো। কত হলো? পুরো 1000 টাকা। বছরে যদি 1000 টাকা জমে, তাহলে 7 নম্বর তো থরি বাদ। ওই 3 নম্বর, 14 নম্বর আর মিত্রদের জোতগুলো কিনতে কয় বছর লাগে বলুন তো? আপনার জন্য জমি, অন্য সব তহসিলের আয়ের কথাটা বাদ দিয়েই বলছি। অজস্র শিখায় জ্বলছে সে দাবাগ্নি, সেটা বুঝি আর একটু উস্কে দিল রমজান। সহসা উত্তর যোগায় না ফেরু মিয়ার মুখে। এ তো গেল এই বছরের হিসেব। যুদ্ধ কি লাগবে না ভাবছেন? নির্ঘাত লাগবে। তাহলে 2 টাকার ধান হবে 30 টাকা। তখন এই 10
মাসখানি জমির 500 মণ ধান দিয়ে হেলে ফেলেও 15,000 টাকা ছেকে তুলবেন আপনি। এর একটি কথাও যদি মিথ্যে হয় তবে বলছি স্যার, আপনার এই নাকাবেল গোলাম রমজানের কানটা কেটে রেখে দিবেন আপনি। আপনাদের দোয়ায় বিদেশ করে কিছু তো শিখেছি স্যার। চেয়ে থাকে ফেরু মিয়া রমজানের খোঁচা খোঁচা দাড়ি মুখটার দিকে। এত বুদ্ধি রাখে রমজান, কড়াগন্ডা হিসেব, নিখুঁত পরিকল্পনা। তার চেয়েও আশ্চর্য, রামদয়ালের কথাগুলোই রমজানের মুখ দিয়ে কেমন আকর্ষণীয় আর লোভনীয় হয়ে ঘিরে ধরে ফেরু মিয়াকে। তবু খোঁচা লাগে নীতিবোধ নয়, সম্মান কামে অভিজাত্য বোধে। প্রজা মানে সম্ভ্রম, আসতে যেতে সালামটা, কারণে অকারণে একটু হাক ডাক, এসব বাদ দিয়ে প্রজাকে নাকচ করে বড় মানুষের কথা, আভিজাত্যের কথা কি ভাবা যায়? দ্রোণে দ্রোণে জমির মালিক 1000 জন মজুর খাটিয়ে চাষ, সে বলদ দিয়েই হোক আর কলের লাঙ্গলেই হোক, টাকা লাখই আসুক আর কোটি আসুক হাতে, তবু তো চাষ করা। লোকে চাষাই বলবে না মিয়ার বেটা মিয়া। টাকার পাহাড়ের উপর বসে থাকো, 1000 জন মজুরের উপর সর্দারি করো, সে এক জিনিস। আর মিয়াগিরি সে এক গৌরব, সে এক বড় মানুষই। আর কে না জানে খুদে মিয়া, জমিদার তালুকদার ওদের যা কিছু রব প্রতিপত্তি, সে তো ওই 10-20 ঘর প্রজারই দৌলতে। কিন্তু সরকারি খতিয়ানের আঁকাবাঁকা দাগগুলো ভেসে ওঠে ফেরু মিয়ার চোখের সম্মুখে। কত বিচিত্র নাম লেখা সেখানে, চাকলা, রওশনাবাদ, পরগনা, সুলতানপুর, আমিরাবাদ, কোথায় কত ডেসিমলের মাপ, কত ঘর প্রজা, সবই যে মুখস্থ ফেরু মিয়ার। আর ওই 3 নম্বর, 7 নম্বর, 14 তালুকগুলো সে যে মিয়া আভিজাত্যের দুষ্ট কাটা, খচখচ করে অনবরত বিথে চলেছে ফেরু মিয়াকে। না, যেমন করে হোক ফিরিয়ে আনতে হবে ও সব তালুক। আর আগরতলার মহারাজার কাছ থেকে একটা সত্য, সেই যে একটা ব্যবস্থা প্রায় পাকা করে এনেছিল, নাফরমান নালায়েক ভাইগুলোর মদত না পাওয়ায় সে তো ভণ্ডুল হয়ে গেছে। কিন্তু যদি টাকা আসে হাতে, তবে ম্যানেজারকে ভুজিয়ে আরেকটা ব্যবস্থা ফেরু মিয়া করে ফেলতে পারবে বইকি। প্রয়োজন টাকার, টাকা ছাড়া মিয়াগিরি চলে না, চলবে না। দাঁড়িয়ে পড়লো ফেরু মিয়া, এগিয়ে এসে রমজানকে পাশে দাঁড়াবার সময় দিল, বলল ওদের সবাইকে খবর দাও আসতে। একটু থামলো ফেরু মিয়া, বলল আবার হ্যাঁ, আর জানিয়ে দাও খাজনা তাদের দিতেই হবে, নইলে ক্রোধ। কি এক লোভ, চিকচিকে হাসির ঝিলিক তুলে গেল খোঁচা খোঁচা দাড়ি মুখটায়। মনে মনে হিসেব কষে ফেললো রমজান। 7 নম্বরের জন্য 500, 3 আর 14 নম্বরের জন্য 1000 করে 2000, একুনে 2500। ইস, রঙ্গমে সেই সর্দারি যাবার পর থেকে এত টাকা একসাথে দেখেনি রমজান। ওরা পৌঁছে যায় বাকুড়িয়া। পুকুর পাড়ে উঠে সেই গাব গাছটার তলায় দাঁড়িয়ে পেছনে তাকায় ফেরু মিয়া। দক্ষিণের ক্ষেতে শীত দুপুরের রোদ মাকড়সার মতো আপন মনে বুনে চলেছে সূক্ষ্ম কোনো জরির জাল। ফেরু মিয়ার চোখের ক্ষেতে ফুটে উঠেছে স্বপ্নের কোনো কারুচিত্র।